হ্যালো লার্নার্স, বেঙ্গলি কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলে আবার সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পড়াশোনা কেমন চলছে সবাই? আমি দেখছি যে অনেকে কমেন্ট বক্সে আমাকে লিখছো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিয়ে চাপে আছি, কেমিস্ট্রি নিয়ে চাপে আছি, অর্গ্যানিক কেমিস্ট্রির মেকানিজম বুঝতে পারছি না, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি ঠিকঠাক করে মুখস্থ করতে পারছি না, কেমিস্ট্রি নিয়ে স্যার খুবই চাপ। তো আমি একটা জিনিসই বুঝতে পারছি না, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কেমিস্ট্রি নিয়ে কেন চাপে আছো? তাদের তো চাপে থাকার কথা ফিজিক্স নিয়ে, ম্যাথস নিয়ে, বায়োলজি নিয়ে। তার কারণ এগুলো আমি পড়াচ্ছি না। কেমিস্ট্রিটা যখন আমি দায়িত্ব নিয়ে ধরে পড়াচ্ছি, কেমিস্ট্রি নিয়ে তো চাপ নেওয়ার তোমাদের কোনো দরকারই নেই, তাই না? তো যাই হোক, দেখো, জোকস অ্যাপার্ট, চাপ থাকবেই। সে তোমরা ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, বায়ো পড়ো, চাই তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার করো, চাই তোমরা এইচএসের জন্য প্রিপেয়ার করছো, অথবা নিটের জন্য প্রিপারেশন নাও, চাপ থাকবেই। এই সময়টায় না নিজেদেরকে না প্রেশারাইজড কয়লার মতো চিন্তা করো। যে একটা কয়লাকে কি করি আমরা, যতক্ষণ আমরা একটা নির্দিষ্ট টাইম অবধি যদি একটা কয়লাকে প্রেশারে রাখি, তাহলে কি হয়, সেটা থেকে যখন পরবর্তীকালে হিরে তৈরি হয়, সেটার চমকটাও সেরকম হয়। সেরকম এই সময়টা তোমরা যদি পড়াশোনাটাকে যদি প্রেশার নিয়ে ঠিকঠাক কনস্ট্রাকটিভ ওয়েতে ঠিকঠাক করে এফোর্টটা দিতে পারো, যখন তোমরা সাকসেসটা পাবে না, সেটার চমকটাও দেখবে সবার একদম চোখ ধাঁধিয়ে দেবে। যেই লেভেলের তোমরা প্রেশার নিয়ে পড়াশোনা করবে, সেই লেভেলের তোমাদের সাকসেস হবে। ওকে? তো পড়াশোনা করছি মানে এই নয় যে 24 ঘন্টা পড়াশোনাই করে যাচ্ছি। এটা তো সত্যি যে যদি তুমি আজকে আইআইটি বা আজকে যদি তুমি এইমসে চান্স পেতে চাও, তাহলে তার জন্য সেই লেভেলের প্রেশার নিতে হবে, সেই লেভেলের পড়াশোনা করতে হবে। তার জন্য তো প্রাইভেট কলেজের মতো পরিশ্রম করলে হবে না। কিন্তু তার মানে এই নয় যে 24 ঘন্টা একদম মেন্টাল প্রেশারে রয়েছি। প্রেশার নেবে, অবশ্যই নেবে। যতক্ষণ পড়াশোনা করছো ততক্ষণ প্রেশার নিলে, আবার পড়াশোনা শেষ হয়ে গেল, আবার রিল্যাক্স করলে, আবার যখন পড়াশোনা করছো তখন আবার একটু প্রেশার নিলে, আবার পড়াশোনা হয়ে গেল, রিল্যাক্স করলে। সুতরাং একবার প্রেশার নিতে হবে, একবার সেটাকে রিলিজ করতে হবে রিল্যাক্স করে। এইভাবে তোমাদেরকে দুটোর মধ্যে ব্যালেন্স করে চলতে হবে। বুঝেছো? আর একটা প্রশ্ন যেটা তোমাদের সচরাচর মাথায় আসে, সেটা হচ্ছে স্যার এত প্রেশার নেবো, শেষকালে যদি হ্যান্ডেল না করতে পারি তাহলে স্যার কী হবে? আর স্যার যদি এক্সামটা যদি স্যার এত পড়ছি যদি ক্র্যাক না হয় তখন কী হবে? তো দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলছি, খুব ভালো করে মাথায় রেখে দেবে। সেটা হচ্ছে এখন এসব কথা ভাববেই না যে এক্সাম ক্র্যাক হবে না। তোমরা নিজেদের 100%টা দিয়ে যাও। তাহলে কি হবে, একবার যদি তোমাদের এই প্রেশার নেওয়ার ক্ষমতাটা জেনারেট করে যায় না, প্রেশার নেওয়ার ক্ষমতাটা জেনারেট করে যায় ইন দ্য সেন্স, দেখো, প্রেশার যেন তোমরা নিতে পারো, প্রেশার যেন তোমাদের উপর যেন হাবি না হয়। ওকে? তো একবার যখন এই যে প্রেশারটাকে যখন তোমরা নিজেদের ওপর নিতে শিখে যাবে, কনস্ট্রাকটিভ ওয়েতে যখন সেটাকে ইউজ করতে শিখে যাবে, একবার পড়াশোনার কাজে হোক চাই অন্যান্য কাজে হোক, একবার যদি এটা শিখে যাও, তাহলে দেখবে পরবর্তীকালে তোমরা লাইফের যে কোনো ফিল্ডে যাও না কেন, সেটা হতে পারে রিসার্চ, সেটা হতে পারে জব, সেটা হতে পারে অন্য কোনো বিজনেস, তখন কি হবে, তখন দেখবে আর তোমাদের কাছে এই প্রেশার নেওয়াটা কোনো ব্যাপারই নয়। চুটকিতে তোমরা প্রেশার নেবে। মানেটা কি? মানেটা হচ্ছে একবার যদি তোমরা লাইফের কোনো একটা ফিল্ডে যদি প্রেশার নেওয়াটাকে নিজের হ্যাবিট বানিয়ে নাও, নিজের অ্যাটিটিউড বানিয়ে নাও, তারপর দেখবে তোমাদের সাকসেস কেউ আটকাতে পারবে না। এটা যদি এখন যদি নাও বুঝতে পারো, এখন আমার কথা শুনে প্রেশারটা নেওয়া একবার প্র্যাকটিস করে দেখো, পরবর্তীকালে তোমরা লাইফের যে কোনো ফিল্ডে যাবে, আই গ্যারেন্টি ইট, তোমাদের সাকসেসফুল হওয়া কেউ আটকাতে পারবে না। ওকে? এবার আসি আজকের ভিডিওর কথায়। আজকে আমরা দেখব যে ক্লাস 12-এর ইনঅর্গ্যানিকের পি ব্লক এলিমেন্টস। তো পি ব্লকে ক্লাস 12-এ কী কী আছে? গ্রুপ 15, গ্রুপ 16 আর গ্রুপ 17। তো এই যে তিনখানা গ্রুপ আছে, তিনখানা গ্রুপের এতগুলো এলিমেন্টস, তাদের প্রপার্টিজ, তাদের রাসায়নিক বিক্রিয়া, এত কিছু মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমার ভিডিও যখন দেখছো, আমার ক্লাসে যখন এসেছো, মুখস্থটা ভুলেই যাও, মুখস্থটা ডিকশনারি থেকে ছুঁড়ে বাইরে ফেলে দাও। আমার ক্লাসে যতটুকু পড়বে পুরোটা লজিক্যালি আমি এক্সপ্লেন করে দেবো যে এইটা হচ্ছে কেন হচ্ছে, এইটা হচ্ছে না কেন হচ্ছে না, পুরোটা বুঝে তারপর তোমরা যাবে। কোনো পয়েন্ট আমি এমন বলবো না যেটা বলবো যে ঠিক আছে এটা মুখস্থ করে নাও তোমরা। প্রতিটা জিনিসের লজিক্যাল রিজনিং দিয়ে আমি পড়াবো, সেটা ফিজিক্যাল কেমিস্ট্রি হোক, চাই ইনঅর্গ্যানিক হোক, চাই অর্গ্যানিক হোক। ওকে? তো চলো, খাতা পেন নিয়ে রেডি হয় না, আর লেটস স্টার্ট। তো ক্লাস 12-এ পি ব্লক এলিমেন্টসের মধ্যে আমার তিনটে গ্রুপ রয়েছে, গ্রুপ 15, গ্রুপ 16 আর গ্রুপ 17। তো আজকে আমরা প্রথমে শুরু করছি গ্রুপ 15 দিয়ে।
গ্রুপ 15-এ আমার 5টা এলিমেন্ট রয়েছে। কি কি? একটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই 5টা এলিমেন্ট বা মৌল পড়ে নিলেই আমার গ্রুপ 15 শেষ। তো এই 5টা মৌল অনেক সময় পরপর পরপর মনে রাখতে অসুবিধা হয়। তো তার জন্য তারা জিজ্ঞাসা করে যে এর ট্রিক কি, কিভাবে এটা পরপর পরপর মনে রাখবো। তো এর ট্রিক হচ্ছে খুব ইজি, হ্যাঁ, এবং খুব ইন্টারেস্টিং। ট্রিকটা হলো না পাস সব বকওয়াস। মানে কি? মানে হচ্ছে পরীক্ষাতে যদি তুমি পাস না করো তাহলে লাইফে সব বকওয়াস। ওকে, তো এবার এই ট্রিকটা মাথায় রেখে তোমরা কিভাবে এই এলিমেন্টস গুলোকে পরপর মনে রাখতে পারবে দেখি। প্রথমে এই যে না এর এন থেকে আসছে নাইট্রোজেন, পাসের পি থেকে আসছে তোমার ফসফরাস, আর বাকি যে এএস আছে সেখান থেকে আসছে আর্সেনিক। সাবের এস আর বি থেকে চলে আসছে এসবি মানে অ্যান্টিমনি, আর বাকওয়াস থেকে আসছে বিসমাথ মানে বিআই। ওকে, তো এই ট্রিকটা ইউজ করে তোমরা পি ব্লকের যে গ্রুপ 15-এ যে 5টা আছে মৌল, সেই 5টা মৌলকে তোমরা পরপর পরপর মনে রাখতে পারবে। তো এবার আমরা প্রথমেই যেটা এই কটা এলিমেন্টসে দেখব সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক বিন্যাস। তার কারণ কি? তার কারণ হচ্ছে বোর্ডস লেভেলে বা তোমার কম্পিটিটিভ এক্সামে 90 থেকে 95% কোয়েশ্চেন যা আসবে তার অ্যান্সার তোমরা এই 5টা মৌলর ইলেকট্রনিক কনফিগারেশন জানলেই বলে দিতে পারবে। ইনফ্যাক্ট তোমরা এটা জানো কিনা জানি না যে আমরা যখন বোর্ডের যখন কেউ কোয়েশ্চেন সেট করে তখন দেখা গেল তোমাদেরকে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে তুলনা করতে দিয়েছে কোনো একটা বৈশিষ্ট্যের। তোমরা যদি সেটা নাও করতে পারো, তোমরা যদি শুধুমাত্র নাইট্রোজেন আর ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দিয়ে আসো পরীক্ষার হলে, তাহলেও কিন্তু তোমাদেরকে অনেক সময় কিছুটা নাম্বার পার্ট মার্কিং হিসেবে অ্যালট করে দেওয়া হয়। ওকে, সুতরাং এই 5টা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখা খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, তো চলো প্রথমে আমরা শুরু করি নাইট্রোজেন দিয়ে, যে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2 2s2 2p3। ওকে, তো এই ধরনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন হয় এটাকে আমরা ভালোবেসে কি লিখি? এটাকে আমরা ভালোবেসে লিখি He। কেন He লিখলাম? তার কারণ হচ্ছে 1s2 মানে হচ্ছে আমার হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনের সমান, ওই জন্য আমরা এটাকে লিখলাম He 2s2 2p3। ওকে, এখানে এটা হয়তো দেখে মনে হচ্ছে অতটা সুবিধা হলো না, কিন্তু পরের গুলোর ক্ষেত্রে এই যে কোনো একটা এলিমেন্টের প্রথম দিকের ইলেকট্রনিক কনফিগারেশনকে কোনো একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনের আকারে লিখলে দেখবে তোমার ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে অনেক বেশি ইজি হবে, অনেক ছোট হয়ে যাবে। কিভাবে? পরেরটা দেখো কি আছে, ফসফরাস আছে। তো আমরা কি জানি, আমার গ্রুপ ওয়াইজ আমরা যখন উপর থেকে নিচের দিকে নামবো তখন আমার কি হবে, তখন আমার একটা করে নতুন কক্ষপথ যুক্ত হবে, কিন্তু আমার ইলেকট্রনিক কনফিগারেশন বহিস্থ কক্ষপথের কিন্তু সেম থাকবে। ওকে, তার মানে কি, আমার একটা করে নতুন ইলেকট্রনিক কনফিগারেশন এর একটা, তার মানে কি, তার মানে তার মানে হচ্ছে আমার নতুন করে একটা কক্ষপথ যোগ হবে। এখানে দেখো আমার লাস্ট কক্ষপথ কি ছিল, এখানে আমার লাস্ট কক্ষপথ ছিল হচ্ছে 2, n = 2, তাই না? কারণ 2s2 আর 2p ছিল। তো তাহলে এখানে আরেকটা নতুন যদি কক্ষপথ যুক্ত হয় তার মানে একটা 3s আর 3p আসবে। এবার 3s আর 3p আসা মানে হলো এর আগের আমার যে কক্ষপথ ছিল সেগুলো তার মানে ফুললি ফিল্ড হয়ে আছে। এর আগে আমার কে ছিল, 2p ছিল, তার মানে 2p তে পুরো ইলেকট্রন দিয়ে ফিল্ড হয়েছে। p তে আমার কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 6টা। তো সুতরাং আগে যেহেতু 3টে ছিল, এবার এখানে আমি পুরো ফিল্ড করে দিলাম। আর আখরি যে কক্ষপথটা রয়েছে অর্থাৎ 3 যেটা রয়েছে সেটাকে আমি আমার আগের যে লাস্ট কক্ষপথটা যেরকম ভাবে ফিল্ড ছিল সেরকম ভাবে ফিল করব। তাহলে সেটা কিরকম হবে, এরকম। কারণ এখানে দেখো 2s2 2p3 ছিল, সুতরাং এখানে তাহলে কি হবে, 3s2 3p3। এটাকে আমরা শর্টকাটে কিরকম ভাবে লিখবো, এটাকে আমরা শর্টকাটে লিখবো, দেখো এখান থেকে এইটুকু যদি কেউ ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখে, এইটার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে নিয়ন গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনের সমান। অর্থাৎ আমরা দেখো আগেরটা কি দেখলাম, হিলিয়াম, এটা দেখছি নিয়ন এতটা অবধি, তারপরেরটুকু আমার তার মানে সেম থাকবে 3s2 3p3। ওকে, এবার আমরা চলে আসি আর্সেনিকে। আর্সেনিকের ক্ষেত্রে কি হবে, আচ্ছা এইটুকু আগের মতনই লিখছি, হ্যাঁ, এই শর্টকাটটি ইউজ করে। সুতরাং নিয়ন, তারপরে কি আছে আমার 3s2 3p3 ছিল। এবার আমরা কি জানি, একটা এক্সট্রা ইলেকট্রন
কক্ষপথ বাড়বে আর আগের কক্ষপথগুলো ফুললি ফিল্ড হয়ে যাবে। আগের কক্ষপথটা মানে কি আছে, এই দেখো 3s2 3p3 ছিল, তার মানে এই যে পি অরবিটালটা এখানে হাফ ফিল্ড হয়ে আছে, তার মানে এটা ফুল আগে ফিল্ড হয়ে গেল। আর তারপর আমার আসবে 4। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, দেখো 3 এর যখনই আমার ইলেকট্রনিক অরবিটাল যখনই দেখছি, তো তখনই আমার 3 তে আরেকটা কি আছে, n=3 তে তো আমার ডি অরবিটাল শুরু হয়ে যায়, তো তার মানে ডি অরবিটালটাও নিশ্চয়ই ফুললি ফিল্ড হয়ে আছে। তারপরেই তো আমার একটা নতুন কক্ষপথ শুরু হবে 4। তো তাহলে 4টা তাহলে কিরম ভাবে আসবে, 4টাও তাহলে এই 3 এর মতনই আসবে। এইটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখে দেবে যে এখানে কিন্তু ডি অরবিটালটা অ্যাড হয়েছে। এবার এই যে ডি অরবিটালটা যে অ্যাড হয়েছে, ডি অরবিটালের ইলেকট্রন তাহলে কখন ঢুকলো, তোমরা যদি n+l রুল বা যদি আউফবাউ যদি নীতি পড়ে থাকো ক্লাস 11-এ, তাহলে যদি দেখো যে এটার n+l ভ্যালু কত হবে, এখানে n ভ্যালু কত, n ভ্যালু হচ্ছে এখানে 3, আর এটার l ভ্যালু কত হয়, d এর ক্ষেত্রে l ভ্যালু কত হয় বলো, 2। সুতরাং 3 আর 2 এটার l ভ্যালু হচ্ছে n+l ভ্যালু হচ্ছে 5। এটার ক্ষেত্রে n+l ভ্যালু কত হবে, 4 আছে, আর s এর ক্ষেত্রে l ভ্যালু আমার 0, সুতরাং এখানে হচ্ছে 4 n+l ভ্যালু। আর এটার ক্ষেত্রে n+l ভ্যালু কত, এখানে আমি লিখে দিচ্ছি প্লাসে ব্র্যাকেটে যে n+l ভ্যালু। আর এটার ক্ষেত্রে n+l ভ্যালু কত হচ্ছে দেখো 4, আর এখানে একে হচ্ছে 5। সুতরাং আগে কিন্তু আমার হবে 4s ফিল্ড হবে, তারপর আমার 3d ফিল্ড হবে। কেন, তার কারণ হচ্ছে যে n আর n+l ভ্যালু যদি সমান হয়ে যায় তখন আমরা দেখব যে কার n ভ্যালু কম আছে। এইখানে যেহেতু 3d এর ক্ষেত্রে যেহেতু 3 রয়েছে, ওই জন্য তাহলে এটা আগে ফিল্ড হবে, তারপরে হবে 4p। সুতরাং সবার আগে আমার ফিল্ড হবে এইটা, তারপরে আমার ফিল্ড হবে এইটা, এবং লাস্টে আমার ফিল্ড হবে এইটা। এবার তাহলে আমরা এই অর্ডারে কেন লিখলাম যে আগে 3d10, তারপর 4s2, তারপর 4p3? কিছুই না, এটা আমরা লিখেছি যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়। যখন আমরা লিখছি 3 n=3 এর সবকটা অরবিটাল আমরা শেষ করে নিলাম, তারপরে আমরা 4s এ ঢুকছি। কিন্তু বেসিক্সটা মাথায় রাখবে, বেসিক্সটা কি, আগে আমার 4s ফিল্ড হবে, তারপর আমার 3d10, তারপর হচ্ছে আমার 4p ফিল্ড হবে। ওকে, এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো? এবার এটাকে আমরা শর্টকাটে কিরম ভাবে লিখি, এটাকে আমরা শর্টকাটে লিখি যে এখানে যে এই যে এতটা আছে, এইটা হচ্ছে আমার কার ইলেকট্রনিক কনফিগারেশনের সমান বলো দেখি। এটা দেখো নিয়নের ক্ষেত্রে আছে 10টা, আর এখানে আরো দুটো, আর এখানে হচ্ছে আরো 6টা, তার মানে টোটাল 18খানা ইলেকট্রন কার হয়, আর্গনের ক্ষেত্রে হয় না। তাহলে এখানে আর্গন লিখলাম, তার সঙ্গে আরো কি আসছে, 3d10 আসছে। আর্গনের ক্ষেত্রে তো ডি অরবিটাল থাকে না, সুতরাং আর্গনের পরে যদি আমাকে লিখতে হয় তার মানে ডি অরবিটালটা আমাকে আর্গনের সঙ্গে অ্যাড করতে হবে, আর তার সঙ্গে আর কি আসবে 4s2 4p3। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। এবার আমার কি আসবে অ্যান্টিমনির ক্ষেত্রে, অ্যান্টিমনির ক্ষেত্রে আমার আগের পার্টটুকু আমার একই রকম লিখছি। আগের পার্টটুকু যদি আমার একই রকম লিখি তাহলে কি লিখবো আমি, দেখো এখানে আর্গন আগে লিখে দিলাম, তার সঙ্গে আমার 3d10 হয়ে গেল, তার সঙ্গে আমি কি লিখবো 4s2 4p, কি হবে এটা ফুলফিল হয়ে যাবে না, আগের অরবিটাল যেটা ছিল সেটা ফুলফিল হয়ে গেল। তার সঙ্গে আমি কি লিখবো, তার সঙ্গে এবার আমি দেখো লিখতে পারি হচ্ছে 4, কি লিখবো, এর সঙ্গে আমি লিখবো হচ্ছে যে 4d10, তাই না? তার কারণ আমার এখানে 4 এর ক্ষেত্রে তো আমার ডি অরবিটাল থাকবে। এবার কিন্তু একটা জিনিস যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে 4 থেকে কিন্তু আমার এফ অরবিটালও শুরু হয়ে যায়। তাহলে কি আমি এখানে এফ অরবিটালও লিখবো না, লিখবো না। কেন লিখবো না সেটা আমি বলে দিচ্ছি। তার সঙ্গে আর কি লিখবো, তার সঙ্গে আমি লিখবো হচ্ছে আমার 4 শেষ হয়ে যাওয়ার পর আমার আসবে 5s2 আর 5p3। এবার কথা হচ্ছে আমি এখানে 4 অরবিটাল 4f অরবিটালটা কেন অ্যাড করলাম না, তার কারণ হচ্ছে আবার সেই n+l রুল। n+l রুল অনুসারে দেখো আমার 5s এর ক্ষেত্রে আমার কত হচ্ছে n+l ভ্যালু, 5s এর ক্ষেত্রে আমার n+l ভ্যালু হচ্ছে 5, এটার ক্ষেত্রে আমার n+l ভ্যালু হচ্ছে 6, আর এইটার ক্ষেত্রে আমার n+l ভ্যালু দেখো হচ্ছে 7। তার কারণ f এর ক্ষেত্রে l ভ্যালু কত, l=3 আর n হচ্ছে আমার 4, সুতরাং 4 আর 3 হচ্ছে 7। এবার যেহেতু এটার ভ্যালু যেহেতু 7 হয়ে গেছে আর p অরবিটালের আমার লাস্ট ভ্যালু যেহেতু 6, ওই জন্য আগে আমার p অরবিটালটা ফিল্ড হবে। এবার p অরবিটালটা ফিল্ড হওয়ার পরেও যেহেতু আমার f অরবিটালটা ফিল্ড হচ্ছে না, তাই জন্য আমি এখানে fটা লিখিনি। আমার এগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন আমি কিরকম ভাবে লিখছি, আমার p অরবিটালটাকে আমার হাফ ফিল্ড করতে হবে। p অরবিটালটা হাফ ফিল্ড করার জন্য আগেরবার আমাকে d অরবিটালটাকে ফিল আপ করে তারপরে p অরবিটালে যেতে হয়েছে, তাই না? কিন্তু এখানে p অরবিটালটা ফিল আপ করার জন্য কি আমার f অরবিটালটাকে ফিল আপ করতে হচ্ছে, হচ্ছে না। ওই জন্য আমার ইলেকট্রনিক কনফিগারেশনে আমার f অরবিটালটা আসবে না, 4f অরবিটালটা আমি নেব না। কিন্তু দেখো 4d টা কিন্তু তোমাকে নিতে হবে, কেন, তার কারণ 4d এর ক্ষেত্রে আমার ভ্যালু কি হচ্ছে n+l ভ্যালু,
4 প্লাস ডি এর ক্ষেত্রে হচ্ছে 2, তাহলে 4 আর 2 এ 6, এটারও 4 আর 2 এ 6, কিন্তু যেহেতু এন ভ্যালু এটার কম ওই জন্য আগে আমি 4 এটাকে আগে 4ডিটাকে আগে ফিল আপ করবো, ওই জন্য দেখো আগে 4d10 লিখেছি। এবার 4d10 ফিল আপ করার পর যেহেতু এটাকে ফিল আপ করছি ওই জন্য আমার ইলেকট্রনিক কনফিগারেশনে অটোমেটিক্যালি আমার 4d চলে আসছে, কিন্তু আমার 4f কিন্তু আসবে না ইলেকট্রনিক কনফিগারেশনে। ওকে, এবার এটাকে আমি শর্টকাটে কিরকম ভাবে লিখবো, এই যে দেখো আর্গন থেকে শুরু করে যে এত দূর অবধি আসছে, মাঝখানে যে আরো দেখো 28 খানা ইলেকট্রন অ্যাড হয়ে গেছে, এই 28 খানা আর এখানে আর্গনের ক্ষেত্রে কতগুলো ছিল 18 খানা, তাহলে 18 আর 28 কত হচ্ছে তোমার, 18 আর 28 হচ্ছে আমার ক্রিপ্টন মানে 36। ওকে, তার সঙ্গে আমার কি আসবে, তার সঙ্গে আমার আসবে 4d10, তার সঙ্গে কি আসবে 5s2, তার সঙ্গে আর কি আসবে 5p3। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেছে যে কেন 4f-টা কেন আমার আসছে না এর ভেতরে। 4f-টা তাহলে আমার কোথায় আসবে, 4f-টা আসবে হচ্ছে আমার বিসমাথের ক্ষেত্রে। ওকে, বিসমাথের ক্ষেত্রে আমার 4f অরবিটালটা আসবে কিরকম ভাবে, চলো দেখি। ক্রিপ্টন এর পরে যে পার্টটা আছে সেটা তো আগে আমরা অ্যাজ ইট ইজ 2 কে দেবো, যে 5s তারপরে 5p, 5p হবে কি ফুল আপ হয়ে যাবে। এবার 5p এর n প্লাস l ভ্যালু আমরা কি দেখলাম, এখন এখানে কি দেখালাম 6, আর 4f এর ক্ষেত্রে কি দেখালাম 7, তার মানে এটার পর কে ফিল হবে 4f, তাহলে 4f-টা ফিল হয়ে গেল। 4f এর পরে এবার কে আসবে, 4f এর পরে দেখা গেল দেখো আমার এখানে 5d-টা ফিল হয়নি, আর 5d এর n প্লাস l ভ্যালু কত হবে 5 আর 2 এ 7, সুতরাং এটা ফিল হবে। আর যেহেতু n ভ্যালু যেহেতু এই 4f এর যেহেতু কম, কারণ এখানে 4 আর দুটোর যেহেতু n প্লাস l ভ্যালু যেহেতু একই, ওই জন্য আগে আমি যেহেতু 4 f এর কাছে আছে ওই জন্য আমি আগে f-টা আগে ফিল আপ করে দিয়েছি। এবার আমি d এ আসছি, d-টা আমি ফিল আপ করে দিলাম, তারপর আমি কিসে আসবো, তারপর আমি আসবো হচ্ছে আমার 6s এ, কারণ আমার একটা তো বাড়াতে হবে 6s2 6p3। ওকে, কনসেপচুয়ালি জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখে রাখবে, তার কারণ ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার এটাকে আমরা শর্টকাটে কি লিখবো, শর্টকাটে দেখো এখান থেকে এত দূর অবধি এটাকে আমরা কি লিখি 36, এখানে ছিল আগে থেকে 36 ছিল ক্রিপ্টনের, তাই না, ক্রিপ্টনের ইলেকট্রনের সংখ্যা কত 36, তার সঙ্গে আরো যোগ করেছি 28, 28 আর 36-এ কত হচ্ছে 54, 54 আমার কার ইলেকট্রনিক কনফিগারেশন বলো, জেননের, তাই না। এবার জেননের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো 4f14 হয়ে গেল, 5d10 হয়ে গেল, 6s2 হয়ে গেল, 6p3 লিখলাম। এরকম ভাবে এই এতটা অবধি জেনন আর বাকিটা আমি লিখে দিলাম অ্যাজ ইট ইজ। সুতরাং ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো এদের লাস্ট অরবিটালটা কিন্তু দেখো সবসময় একই রকম ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে, তাই না। এই জন্য আমরা এই যে গ্রুপ 15 এর ক্ষেত্রে আমরা এই এলিমেন্টগুলোকে কিভাবে এক্সপ্রেস করব, ns2 np3, তার কারণ দেখো n আমার নাইট্রোজেনের ক্ষেত্রে 2, ফসফরাসের ক্ষেত্রে 3, আর্সেনিকের ক্ষেত্রে 4, এরকম ভাবে পরপর এগিয়েছে। ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝে নেবে, যদি একবার ভিডিওটা দেখে যদি বুঝতে না পারো তাহলে আরেকবার ভিডিওটা প্রথম থেকে চালিয়ে আরেকবার দেখে নাও যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আমি কিভাবে ডিজাইন করলাম। আর ইলেকট্রনিক কনফিগারেশন বুঝতে যদি কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি আমাকে কমেন্ট বক্সে মেনশন করে জানাও, আমি আরো ডিটেলে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। কিন্তু এই ইলেকট্রনিক কনফিগারেশনটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা যেন একদম পেনের ডগায় থাকে। ওকে, যেন পরীক্ষার হলে যে কোনো কোয়েশ্চেন দিলে আগে তোমরা সেই এলিমেন্টসের ইলেকট্রনিক কনফিগারেশন আগে লিখে ফেলবে, তাহলেই দেখবে কোয়েশ্চেনের অ্যান্সার একদম 2 সেকেন্ডে চটপট করে হয়ে যাবে। আর ইলেকট্রনিক কনফিগারেশনে যদি তোমরা লিখতে না পারো তাহলে তো অ্যান্সার তোমরা করতেই পারবে না। ওকে, সুতরাং ইলেকট্রনিক কনফিগারেশনটা খুব মন দিয়ে কেয়ারফুলি নোট ডাউন করবে এবং বুঝে নোট ডাউন করবে। ওকে, তো এই যে আমরা গ্রুপ 15 এর যে এলিমেন্টস গুলো আছে এদের যে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো এত ডিটেইলসে পড়লাম, তার একটা কারণ তো হচ্ছে যে এদের ম্যাক্সিমাম অ্যান্সার গুলো তোমরা ওই ইলেকট্রনিক কনফিগারেশন থেকেই করতে পারবে। আর একটা কারণ হচ্ছে যদি তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন গুলোকে একটু মডিফাই করে দাও তাহলেই কিন্তু তোমরা গ্রুপ 16 কিংবা গ্রুপ 17 এর যে এলিমেন্টস গুলো আছে সেগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। যেমন এখানে যদি একটা 2p3 এর জায়গায় যদি তোমরা 2p4 লিখে দাও তাহলে কিন্তু তোমরা অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। আবার অক্সিজেনের নিচে কে আছে আমরা কি জানি, সালফার আছে। সুতরাং এইখানে দেখো ফসফরাসের, এখানে নাইট্রোজেনের নিচে কি আছে, সালফার আছে। সুতরাং ফসফরাসের ক্ষেত্রে যদি তোমরা একটা ইলেকট্রন অ্যাড করে দাও মানে 3p3 এর জায়গায় যদি তোমরা 3p4 লিখে দাও তাহলে কিন্তু আবার তোমরা সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। সিমিলারলি তার নিচের গুলো একই রকম ভাবে করতে পারবে।
আবার গ্রুপ 17 এর ক্ষেত্রে আমার ফার্স্ট এলিমেন্ট কি, ফ্লুরিন। ফ্লুরিনের ক্ষেত্রে আমরা যদি নাইট্রোজেনের সঙ্গে যদি দুটো ইলেকট্রন যোগ করে দিই, মানে এই যে 2p3 আছে সেটাকে যদি আমরা 2p5 করে দিই তাহলে ফ্লুরিন পেয়ে যাব। আবার এটার সঙ্গে দুটো ইলেকট্রন অ্যাড করে দিলে মানে 3p5 করে দিলে আমরা আবার ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাব। সিমিলারলি আমরা নিচের গুলোকেও একই রকম ভাবে করতে পারবো। সুতরাং এই যে তোমাদেরকে গ্রুপ 15 এর ইলেকট্রনিক কনফিগারেশন গুলো যে এত ডিটেইলসে পড়িয়ে দিলাম, এরপর আবার যখন গ্রুপ 16 বা গ্রুপ 17 এর যখন ইলেকট্রনিক কনফিগারেশন গুলো পড়বো তখন কিন্তু আর তোমাদেরকে এত ডিটেইলে এক্সপ্লেন করতে হবে না, তোমরা তখন খুব ইজিলি ধরতে পারবে। ওকে, এবার আমরা দেখব যে এদের কি কি ভৌত ধর্মের চেঞ্জ হবে ডাউন দা গ্রুপ কিংবা অ্যালং দা পিরিয়ড, আমাদের কি কি ভৌত ধর্মের চেঞ্জ হবে। প্রথম ভৌত ধর্ম আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এদের ব্যাসার্ধ। ব্যাসার্ধে আমরা কি করব, ব্যাসার্ধে আমরা দেখব যে দু ধরনের মেইনলি ব্যাসার্ধ হয়। পরীক্ষায় তোমাদের দু ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। একটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ কিরকম হবে, আর একটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কিরকম হবে। দুটোর ক্ষেত্রে অ্যান্সার তোমার সে একই থাকবে। ওকে, খালি আয়নিক যদি দেয় সেক্ষেত্রে তোমরা কি করবে আর পারমাণবিকের ক্ষেত্রে আলাদা কি করবে সেটা আমি খালি মেনশন করে দিচ্ছি। পারমাণবিক ব্যাসার্ধ মানে কি, পারমাণবিক ব্যাসার্ধ মানে আমার হচ্ছে যে পরমাণুটার কি ব্যাসার্ধ, তাই না? সুতরাং পরমাণু বলতে আমাদের কি নাইট্রোজেন, ফসফরাস, তার মানে এদের ব্যাসার্ধ নিয়ে কথা হচ্ছে। সুতরাং তখন আমরা এদের ইলেকট্রনিক কনফিগারেশন লিখব। আর যদি আয়নিক ব্যাসার্ধ নিয়ে যদি কোশ্চেন আসে তো তখন আমরা দেখে নেব যে এটার কি ধরনের আয়ন বলেছে। বলতে ধরো পারে যে mx প্লাস, সুতরাং দেখা গেল নাইট্রোজেন 1 প্লাস যদি দিতে পারে, আবার ধরো নাইট্রোজেন 1 মাইনাসও দিতে পারে, অথবা নাইট্রোজেন ধরো m এর ক্ষেত্রেই বোঝাচ্ছি mx মাইনাস। সুতরাং আয়নিকের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আসবে। সুতরাং আমরা নাইট্রোজেনের সঙ্গে যে চার্জ দেবে ততগুলো ইলেকট্রন আমরা 2p তে অ্যাড করে লিখে দেব। আবার ধরে নাও ফসফরাসের ক্ষেত্রে কিংবা আর্সেনিকের ক্ষেত্রে আমরা সেম জিনিস করব। সুতরাং আয়নিকের ক্ষেত্রে আমরা mx প্লাস কিংবা mx মাইনাসের ইলেকট্রনিক কনফিগারেশন লিখে তারপরে আমরা অ্যানসারটা অ্যাপ্রোচ করব। ওকে, তো এবার আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমার যে আয়নিক বা পারমাণবিক যাই হোক না কেন সেই ব্যাসার্ধটা আমার গ্রুপ 14 থেকে যখন আমি গ্রুপ 15 এ যাচ্ছি তখন আমার কিরকম পরিবর্তন হচ্ছে। গ্রুপ 14 থেকে যখন আমি যাচ্ছি গ্রুপ 15 এ তখন আমার কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটা আমি আগে দেখব। তো গ্রুপ 15 এর আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি আছে, ns2np3। তাহলে আমার গ্রুপ 14 এর ক্ষেত্রে তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে হবে ns2np2, তার কারণ একটা ইলেকট্রন কম হবে না। পিরিয়ড ওয়াইজ যদি আমরা পরের পিরিয়ডে যাই, পরের গ্রুপে যদি আমরা চলে যাই তাহলে সেক্ষেত্রে আমরা একটা ইলেকট্রন বাড়াচ্ছি। তো এবার এটা থেকে যখন আমরা এটাতে যখন যাচ্ছি, একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বলছি। ধরো তুমি গ্রুপ 14 এর ক্ষেত্রে নিলে হচ্ছে তোমার কার্বন, প্রথম এলিমেন্টটাই নিচ্ছি কার্বন। কার্বনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় 1s2 2s2, এটার ক্ষেত্রে যা আছে এর থেকে খালি একটা ইলেকট্রন কমিয়ে দেবো, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি আছে 1s2 2s2 2p3, তার মানে 1s2 2s2 2p2, তাই না? এটার ইলেকট্রনিক কনফিগারেশন এটা। আর গ্রুপ 15 এর ক্ষেত্রে আমরা প্রথম এলিমেন্টটা নেব। এমন তো করবো না যে এখানে কার্বন নেব আর এখানে ধরো আর্সেনিক কিংবা ফসফরাস নিয়ে করছি, আমার পাশাপাশি যে এলিমেন্ট আছে সেটা নিয়েই না করব। তো এখানে নাইট্রোজেন যদি দেখি, নাইট্রোজেনের ক্ষেত্রে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p3। তো তাহলে এটা থেকে এখানে যখন আমি যাব তখন আমার রেডিয়াস, সেটা আয়নিক হোক বা পারমাণবিক হোক, সেটা আমার কমবে না বাড়বে, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, তো যদি আমরা দেখি ইলেকট্রনিক কনফিগারেশনটা কেয়ারফুলি, দেখো কার্বনের ক্ষেত্রে আমার কটা প্রোটন আছে 6টা, আর নাইট্রোজেনের ক্ষেত্রে আমার কটা প্রোটন আছে 7টা। সুতরাং এই যে বহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনগুলো রয়েছে, এটার ক্ষেত্রে বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে, আর এটার ক্ষেত্রে বহিস্থ কক্ষপথে আমার 5টি ইলেকট্রন রয়েছে। n ইকুয়াল টু ম্যাক্সিমাম যেটা আছে, এখানে n ইকুয়াল টু আমার ম্যাক্সিমাম কি আছে 2। সুতরাং n ইকুয়াল টু ম্যাক্সিমাম যেটা আছে সেই কক্ষপথে আমার যতগুলো ইলেকট্রন থাকবে সেটাকেই আমি বলছি বহিস্থ কক্ষপথের ইলেকট্রন। তো এখানে এই যে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো 6টা প্রোটন দ্বারা আকর্ষিত হচ্ছে, আর এখানে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো আকর্ষিত হচ্ছে 7খানা প্রোটন দ্বারা। সুতরাং এবার তোমরাই বলো যে কোন ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী যে নিউক্লিয়ার বল বা নিউক্লিয়ার যে চার্জ সেটা কার ক্ষেত্রে বেশি হবে, মানে কোন ক্ষেত্রে আমার যে নিউক্লিয়াসটা আছে সেটা এই বহিস্থ কক্ষপথের ইলেকট্রনটাকে বেশি প্রবলভাবে আকর্ষণ করবে বা বেশি আকর্ষণ করবে, বলো।
বোঝাই যাচ্ছে যে যেখানে আমার বেশি প্রোটন থাকবে সেই ক্ষেত্রেই আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয়ার চার্জ বেশি হবে। সুতরাং এর ক্ষেত্রে যদি নিউক্লিয়ার চার্জ বেশি হয়ে যায় তার মানে এর ইলেকট্রনগুলোকে বেশি আকর্ষিত করবে, যার ফলে কি হবে, যার ফলে ইলেকট্রনগুলো সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো নিউক্লিয়াসের আরো বেশি কাছে আসবে এর তুলনায়, যেখানে আকর্ষণ বলটা কম। সুতরাং তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে যেহেতু বেশি কাছে চলে আসবে নিউক্লিয়াসে, সুতরাং এর ক্ষেত্রে আমার রেডিয়াসটা কমে যাবে। সুতরাং আমরা এরকম ভাবে লিখতে পারি, অর্থাৎ গ্রুপ 14 এর থেকে গ্রুপ 15 এর রেডিয়াস আমার কম হবে। সেটা তুমি যে এলিমেন্টই নাও না কেন, এখানে আমি কার্বন দিয়ে দেখালাম, তুমি তার পরের এলিমেন্ট অর্থাৎ সিলিকন আর ফসফরাস দিয়েও সিমিলারলি দেখাতে পারো। আর একটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গ্রুপ 16 এর ক্ষেত্রে তাহলে কি হবে, গ্রুপ 16 এর তুলনায় তাহলে এর বেশি হবে না কম হবে। কমন সেন্স থেকে আমরা বুঝতে পারছি যে গ্রুপ 16 এ আমার কি হবে, ইলেকট্রন সংখ্যা আর একটা বাড়বে। ইলেকট্রন সংখ্যা যদি আর একটা বাড়ে, তো এক্সাম্পল যখন আমি দেখব তো সেক্ষেত্রে আমি কি নেব, অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে আমার কি হবে, তাহলে প্রোটন সংখ্যাও নিশ্চয়ই একটা বাড়বে, খুবই স্বাভাবিক। তাহলে প্রোটন সংখ্যা এখানে কত হয়ে যাবে, এখানে ছিল 7, তাহলে এখানে হয়ে যাচ্ছে 8 অক্সিজেনের ক্ষেত্রে। তাহলে 8 যখন হয়ে যাচ্ছে তাহলে এখানে যেহেতু প্রোটন সংখ্যা আরো বেশি হয়ে যাচ্ছে তার মানে এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা আরো বেশি, যার ফলে এই যে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলো সেগুলো আরো তীব্রভাবে আকর্ষিত হবে এই নাইট্রোজেন বা গ্রুপ 15 এর এলিমেন্টস গুলোর তুলনায়। সুতরাং এর ক্ষেত্রে তাহলে রেডিয়াসটা কি হবে, আরো কমে যাবে, তাই না? সুতরাং আমরা এটাকেও তার মানে জেনারেলাইজ করতে পারি যে গ্রুপ 15 এর থেকে আবার গ্রুপ 16 এর যে এলিমেন্টস গুলো হবে সেগুলোর মানে একই পিরিয়ডে থাকা এলিমেন্টস গুলোর রেডিয়াস কিন্তু আরো কম হবে। এই জিনিসটা তোমরা আগে থেকেই জানতে আশা করি। আমি তাও একবার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা যেটাকে আমরা বাংলায় বলছি কার্যকরী নিউক্লিয়ার চার্জ, ওকে, এই টার্মটা কিন্তু পরীক্ষার হলে তোমাদেরকে লিখতে হবে, মেনশন করতে হবে, নিউক্লিয়ার চার্জ। এই কথাটা মেনশন না করলে কিন্তু পরীক্ষায় নাম্বার দেবে না, ওকে। সুতরাং এই টার্মটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। যে কোনো অ্যান্সার যখনই লিখবে তখনই দেখবে এরপর থেকে আমরা এই কার্যকরী নিউক্লিয়ার চার্জ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কথাটা মেনশন করছি, ওকে। এবার আমার গ্রুপ ওয়াইজ তাহলে ক্লিয়ার হয়ে গেল যে আমার গ্রুপ ওয়াইজ যত আমি বাঁদিক থেকে ডান দিকে যাব, মানে গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, এরপর গ্রুপ 17, তত আমার রেডিয়াস কমতে থাকবে, সেটা আমার আয়নিক হোক বা পারমাণবিক হোক, ওকে। এবার আমরা দেখব যে ওপর থেকে নিচে যখন আমরা আসি, অর্থাৎ নাইট্রোজেন থেকে শুরু করে ফসফরাস থেকে শুরু করে আর্সেনিক থেকে তারপরে এসবি বা অ্যান্টিমনি আর শেষে বিসমাথ, এই অ্যাকর্ডিংলি ওপর থেকে নিচে যখন আমরা আসছি তখন আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধটা কি হারে বাড়বে বা কমবে। তো দেখো আমরা একটা জিনিস যেটা জেনারেলাইজ করে আমরা যেটা খুব খালি চোখে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার কক্ষপথের সংখ্যা বাড়ছে। এখানে আমার কটা কক্ষপথ ছিল, 1s ছিল, n=1 ছিল আর n=2 ছিল, তাই না? এটা মানে কি 1s2, তার মানে এখানে n=1 ছিল আর n=2 হলো। আর এখানে এখানে কি হচ্ছে, এখানে n=1 2 আবার 3, এখানে কি হচ্ছে আরো বেশি হচ্ছে। টোটাল নাম্বার অফ কক্ষপথের সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, তো তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমার যে পরমাণুটা সেটা আরো বেশি জায়গা জুড়ে অবস্থান করছে, যার ফলে আমরা কি বলতে পারি, যার ফলে আমরা বলতে পারি ওপর থেকে যত আমরা নিচের দিকে যাব গ্রুপ 15 এর, এবং অন্যান্য গ্রুপের ক্ষেত্রেও একই জিনিসই দেখা যাবে, তো ওপর থেকে নিচে যত আমি যাচ্ছি তো আমার যেহেতু কক্ষপথের সংখ্যা বাড়ছে, দ্যাট ইজ হোয়াই আমার ব্যাসার্ধও কিন্তু আমার বাড়বে, তাই না? এবার ব্যাসার্ধ যে বাড়ছে সেটা কি আমার মানে সমানভাবে বাড়ছে, মানে এখান থেকে এখানে যতটা যাচ্ছি তখন যতটা বাড়ছে, আবার এখান থেকে এখানে যখন যাচ্ছি তখনও কি সেম বাড়ছে? অ্যান্সার হচ্ছে না। এবার কথা হচ্ছে কেন, তার কারণ হচ্ছে আগে আমরা দেখে নিই যে কিভাবে বাড়ছে। নাইট্রোজেন থেকে যখন আমরা ফসফরাসে যাচ্ছি তখন আমরা দেখছি যে জিনিসটা ব্যাসার্ধটা অনেকটা বাড়ছে, প্রায় যদি তোমরা হিসাব মতো দেখো তাহলে দেখবে যে 40 পিকোমিটার মতো বাড়ছে, যেখানে তার পরের গুলো যখন তুমি দেখবে সেগুলো খুবই অল্প অল্প করে বাড়ছে, এবং এবং এগুলোর ইনক্রিজ যদি তোমরা দেখো 10 থেকে 20 পিকোমিটারের মধ্যে রয়েছে, ওকে। সুতরাং এখান থেকে এখানে হঠাৎ করে কেন বাড়লো, আর তারপরের যেগুলো বাড়ছে সেগুলো এত কম হারে কেন বাড়ছে? তার কারণ হচ্ছে, তো নাইট্রোজেন থেকে যখন আমরা ফসফরাসে আসছি তখন আমরা কি দেখছি, তখন আমরা দেখছি যে আমার এখানে একটা এক্সট্রা অরবিটাল অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 2s আর 2p, তাই না? এর সর্ববহিস্থ কক্ষপথ কি আছে, 3s আর 3p, সুতরাং এর ভেতরের কক্ষপথ কি হয়ে যাচ্ছে, 1s রয়েছে, 2s রয়েছে, 2p রয়েছে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে কি ছিল, শুধুমাত্র 1s ছিল। এবার এই যে 2s আর 2p অরবিটাল যে অ্যাড হয়েছে, এই 2s আর 2p অরবিটালের আমার শিল্ডিং এফেক্ট বা আবরণী প্রভাব হচ্ছে ভীষণ বেশি।
এই আবরণী প্রভাব মানেটা কি এবার? আবরণী প্রভাব মানে হচ্ছে, ধরো আমার কোনো একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে, আর এই যে নিউক্লিয়াসের ভেতরে আমার কি রয়েছে, প্রোটন। এবার এই প্রোটনের যা চার্জ রয়েছে, যতগুলো প্রোটন রয়েছে তার সমান সংখ্যক ইলেকট্রন আমি বাইরে দিয়েছি, তাই না? কেন? এই আশায় যে আমার পরমাণুটা নিউট্রাল হবে। এবার কথা হচ্ছে, যখন তুমি কোনো একটা পার্টিকুলার অরবিটালে ইলেকট্রন দাও, সেই ইলেকট্রনটা কিন্তু এই যে নিউক্লিয়ার চার্জটাকে পুরোপুরি নিউট্রালাইজ করতে পারে না। মানে ধরো তোমার এই কার্বনের ক্ষেত্রে ধরো 6টা ইলেকট্রন ছিল, এবার তুমি যখন একটা প্রোটন বাড়ালে, এবার তার জন্য সমান তোমাকে অ্যাটমটাকে নিউট্রালাইজ করার জন্য একটা এক্সট্রা ইলেকট্রনও দিতে হবে। দেখো এখানে একটা এক্সট্রা ইলেকট্রনও দিয়েছি। এবার আমি কি এক্সপেক্ট করবো, এই যে একটা প্রোটন দিলাম, এবার এই যে ইলেকট্রনটা দিয়েছি সেটা এটাকে নিউট্রালাইজ করে দেবে পুরোপুরি, কিন্তু পুরোপুরি নিউট্রালাইজ করতে পারে না। এবার এই যে তার মানে কি, তার মানে হচ্ছে এই যে লেয়ার যেগুলো হচ্ছে, এই যে 2s 3p 3s 3p, এই যে লেয়ার যেগুলো হচ্ছে, এই লেয়ারগুলো হচ্ছে এই নিউক্লিয়ার চার্জটাকে শিল্ড করে রাখছে, মানে আবরণ করে রাখছে, কিন্তু পুরোপুরি কিন্তু আবরণটা করতে পারছে না, পুরোপুরি কিন্তু ঢেকে রাখতে পারছে না, কিছু না কিছু ফাঁক ফোকর দিয়ে ঠিক বেরিয়ে যাচ্ছে। তো সবচেয়ে ভালোভাবে কে ঢেকে রাখবে এই নিউক্লিয়াসের চার্জটাকে? সেটা হচ্ছে আমার ভেতরের দিকের কক্ষপথের যে এস আর পি অরবিটাল রয়েছে, তারা হচ্ছে শিল্ডিং এফেক্ট সবচেয়ে ভালোভাবে দেখাবে। তার ফলে কি হবে, এবার তারা যদি খুব ভালোভাবে নিউক্লিয়ার চার্জটাকে ঢেকে রাখে, তার ফলে আমার সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে, তার মানে সেগুলোর যে নিউক্লিয়ার চার্জটা পাবে, সেগুলোর যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হবে সেটা খুবই কম হবে। তো সেটা যদি খুবই কম নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করে, তার মানে কি, তার মানে সেটা নিউক্লিয়াসের দ্বারা খুবই কমভাবে আকর্ষিত হবে, খুবই কম ইন্টেন্সিটিতে আকর্ষিত হবে। তো যেহেতু খুবই কম ইন্টেন্সিটিতে আকর্ষিত হচ্ছে, তার ফলে এর যে রেডিয়াসটা, এটা আমার, তো এই যে কার্যকরী নিউক্লিয়ার চার্জটা যে আমার এই যে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো কম এক্সপিরিয়েন্স করছে, তার ফলে কি, তার ফলে এরা যেখানে খুশি, এরা যত দূর খুশি এরা এই ইলেকট্রনটা থাকতে পারবে, তার ফলে এদের যে রেডিয়াসটা বেড়েছে সেটা অনেকটা বেড়েছে। কিন্তু তার পরের গুলোর ক্ষেত্রে কি হয়েছে, দেখো রেডিয়াসটা কম বেড়েছে। কেন? তার কারণ এই যে মৌলগুলো আছে এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কোথায় ঢুকেছে, 3d 4d, এখানে 4f 5d, এই সমস্ত জায়গায়, তার মানে d আর f অরবিটালে, তাই না? তো এবার d আর f অরবিটালের আমার আবরণী প্রভাব বা শিল্ডিং এফেক্ট খুবই কম। এফ এস বা পি তেও ঢুকেছে, কিন্তু কম ঢুকেছে। ম্যাক্সিমাম ইলেকট্রনগুলো কোথায় ঢুকেছে দেখতে পাচ্ছি, দেখো এখানে দেখো 24টি ইলেকট্রন কোথায় ঢুকে আছে, এফ আর ডিতে। এখানে দেখো 10খানা ইলেকট্রন ঢুকে আছে ডিতে, এখানেও 10খানা ইলেকট্রন ডিতে ঢুকে আছে। তো যেহেতু মেজরিটি অফ দ্য ইলেকট্রন যেহেতু আমার ডি আর এফ অরবিটালে রয়েছে, আর এদের যেহেতু শিল্ডিং এফেক্ট খুবই কম, তার জন্য এদের ক্ষেত্রে এই যে সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে, সেগুলোর দ্বারা এক্সপিরিয়েন্সড নিউক্লিয়ার চার্জের পরিমাণ অনেক বেশি। তো আমার যদি নিউক্লিয়ার চার্জ যদি অনেক বেশি এক্সপিরিয়েন্স করে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের যে রোগগুলো রয়েছে সেগুলো, তার মানে কি, তার মানে ওগুলো এই যে অরবিটালের সংখ্যা বাড়ার ফলে যতটা বেড়েছিল অতটার থেকে কমে আসবে। তার ফলে কি দেখতে পাবো, তার ফলে আমি দেখতে পাবো যে আমার জিনিসটা যেটা আছে, মানে ব্যাসার্ধটা বাড়ছে কিন্তু অতটা বাড়ছে না। কেন? তার কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ওকে, এই এক্সপ্লেনেশনটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? তো পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করার পর এবার আমরা আসি আমাদের সেকেন্ড পয়েন্ট, সেটা কি, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ওকে, একটাই কারণে আমি কিন্তু এই যে প্রতিটা পয়েন্ট এটা খুব ডিটেইলে আলোচনা করছি, সেটা কি বলতো, সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে গ্রুপ 15 এর ক্ষেত্রে একবার জিনিসগুলো পড়িয়ে দিই না, তারপর যখন তোমরা গ্রুপ 16 কিংবা গ্রুপ 17-এ যখন তোমরা আসবে, তখনও দেখবে কিন্তু অর্ডারগুলো সেমই আছে। এই যে ট্রেন্ডগুলো যেগুলো আমরা লক্ষ্য করছি, সেই ট্রেন্ডগুলো 80% তোমরা সিমিলারিটি লক্ষ্য করবে। সুতরাং অ্যান্সারগুলো সেম হবে, খালি এলিমেন্টের নামগুলো খালি পাল্টে যাবে। ওই জন্য কোনো একটা এলিমেন্টের কোনো একটা গ্রুপের ক্ষেত্রে তোমরা কিন্তু ফার্স্ট টু লাস্ট একদম ফুল এক্সপ্লেনেশন সহ যদি পড়ে নাও, পরবর্তী গ্রুপগুলো তোমাদের উইদিন হাফ টাইম তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, তো তড়িৎ ঋণাত্মকতায় আমরা কি দেখব, তড়িৎ ঋণাত্মকতায় আমরা দেখব যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে, কার তড়িৎ ঋণাত্মকতা কম হচ্ছে, কিংবা কেন হচ্ছে সেগুলো। তো প্রথমে আমরা দেখি যে তড়িৎ ঋণাত্মকতা মানে কি। তড়িৎ ঋণাত্মকতা মানে এই যে ধরো আমার যে এই যে মৌলগুলো আছে,
সেটার সঙ্গে যদি আমি একটা ইলেকট্রন যদি অ্যাড করি না, তাহলে তো আমার m মাইনাস হয়। তো এর যে একটা ইলেকট্রন নেওয়ার প্রবণতা সেটাকেই আমি কি বলছি, তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তো এবার যদি আমরা প্রথমে আগে দেখি যে গ্রুপ 14 থেকে যখন আমরা গ্রুপ 15 এর দিকে যাচ্ছি, তো তখন আমার কিরকম হবে তড়িৎ ঋণাত্মকতা। গ্রুপ 14 থেকে যখন আমরা গ্রুপ 15 এ যাচ্ছি, তখন আমার তড়িৎ ঋণাত্মকতা কিরকম হবে। গ্রুপ 14 এর ক্ষেত্রে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম, ns2 np2, আর এর ক্ষেত্রে কি ns2 np3। এবার তোমরা আমাকে বলো যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, বলো দেখি। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হয় হচ্ছে, নিষ্ক্রিয় গ্যাস মানে গ্রুপ 18, হ্যাঁ গ্রুপ 18 এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, ns2 np6। অর্থাৎ এরা যদি এই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চায়, তাহলে গ্রুপ 15 এলিমেন্টসকে কতগুলো ইলেকট্রন নিতে হবে, 3টে ইলেকট্রন নিতে হবে। আর গ্রুপ 14 কে কতগুলো ইলেকট্রন নিতে হবে, গ্রুপ 14 কে নিতে হবে তখনও 4খানা ইলেকট্রন। তো এবার তুমি বলো যে 3খানা ইলেকট্রন নিয়ে গ্রুপ 18 এর মতো অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো কনফিগারেশন চাইবে কোনো একটা মৌল, তার সম্ভাবনা বেশি, নাকি 4খানা ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় গ্যাসের হতে চাইবে তার সম্ভাবনা বেশি? অবশ্যই গ্রুপ 15 এর ক্ষেত্রে তার মানে বোঝা যাচ্ছে এদের নিষ্ক্রিয় গ্যাস হতে চাওয়ার সম্ভাবনা বেশি, প্রবণতা বেশি। তো যেহেতু এদের ক্ষেত্রে যেহেতু নিষ্ক্রিয় গ্যাস হতে চাওয়ার সম্ভাবনা বা প্রবণতা বেশি, ওই জন্য এদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা খুবই হাই হয় এদের তুলনায়, যার ফলে আমার তড়িৎ ঋণাত্মকতা গ্রুপ 15 এর ক্ষেত্রে বেশি হবে। আবার সিমিলারলি তোমরা যদি গ্রুপ 16 এর সঙ্গে যদি কম্প্যারিজন করো, সেক্ষেত্রে আমার কি হয়ে যায়, সেক্ষেত্রে আমার np4 হয়ে যায়। সুতরাং দুটো ইলেকট্রন নিলে এরা নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাবে গ্রুপ 16 এর এলিমেন্টসগুলো, সুতরাং তাদের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা আরো বেশি হবে। সুতরাং আমি যত গ্রুপের লেফট থেকে রাইটে যাব, আমার তড়িৎ ঋণাত্মকতা কি হবে বলো, তড়িৎ ঋণাত্মকতা আমার বাড়বে। ওকে, এবার আসি তড়িৎ ঋণাত্মকতা আমার ডাউন দা গ্রুপ কি হবে, মানে নাইট্রোজেন থেকে ফসফরাস থেকে আর্সেনিক থেকে এসবি থেকে বিআই, এই অ্যাকর্ডিং এ আমার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কি হবে। তো এখানে দেখো যদি আমরা কি লক্ষ্য করছি, এখানে আমি লক্ষ্য করছি আমার ইলেকট্রন যদি আমরা দিই, সেই ইলেকট্রনটা আমরা দেবো হচ্ছে কোথায়, 2p অরবিটালে। এখানে যদি ইলেকট্রন দিই মানে 3খানা ইলেকট্রনই দিতে হবে, কিন্তু মানে ইলেকট্রন যদি আমার কোনো একটা ইলেকট্রনে যদি আমার আসে, তাহলে সেটা কোথায় আসবে, 2p অরবিটালে। এর ক্ষেত্রে কোথায় আসবে, 3p, এর ক্ষেত্রে আসবে 4p তে, 5p তে, 6p তে। তো আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে পারমাণবিক ব্যাসার্ধ এই দিক থেকে এদিকে গেলে কি হচ্ছে, নিচ থেকে উপরের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয় বলো, এখনই পড়িয়েছি। নিচ থেকে উপর দিকে, উপর থেকে নিচ থেকে উপর থেকে নিচ দিকে এলে পারমাণবিক ব্যাসার্ধ আমার বাড়তে থাকে। তো তার ফলে কি হয়, উপর থেকে নিচ দিকে এলে যদি আমার, যেহেতু আমার পারমাণবিক ব্যাসার্ধ, তো যেহেতু এরকম এলে আমার পারমাণবিক ব্যাসার্ধ আমার কমে যাচ্ছে, সরি, ওপর থেকে নিচে এলে আমার পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। তো তার ফলে এই যে নতুন যে আমার ইলেকট্রনটা আসবে, সেটা তো এই অরবিটালগুলোতে আসবে। তো তাহলে তারা কি আমার নিউক্লিয়াসের দ্বারা অতটা ভালোভাবে আকর্ষিত হবে বা অতটা ভালোভাবে স্টেবিলাইজড হবে, তার কারণ তারা তো অনেকটা দূরে নিউক্লিয়াস থেকে। সুতরাং একটা নিউক্লিয়াসে যে একটা ইলেকট্রন যে আসবে, সেই ইলেকট্রনটা কি ওখানে আসতে চাইবে, আসতে চাইবে না। তো যত আমার নিচের দিকে আসবে, তত সেই ইলেকট্রনটার ওই অরবিটালে আসার চান্স তত কম, প্রবণতা তত কম। তার ফলে কি হবে, সবচেয়ে বেশি কোথায় আসার টেন্ডেন্সি, নাইট্রোজেনের 2p অরবিটাল আসার টেন্ডেন্সি। সুতরাং নাইট্রোজেনের ক্ষেত্রে আমার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে, তার থেকে কম হবে p এর, তার থেকে কম হবে as, তার থেকে কম হবে sb, তার থেকে কম হবে bi। সুতরাং ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার যদি জিজ্ঞাসা করে, আমাদের সবার আগে আসবে নাইট্রোজেন, তারপরে আসবে p, তারপরে আসবে as, এবং এইভাবে আমাদের এগোবে, কমতে 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 যাবে। ওকে, ক্লিয়ার? তো এবার আমরা আসি আমাদের থার্ড ভৌত ধর্ম, যেটা হচ্ছে আয়নায়ন এনথালপি। কি এই আয়নায়ন এনথালপি? আয়নায়ন এনথালপি হচ্ছে, ধরো আমার কোনো একটা মৌল আছে m, এবার সেটার সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন আছে সেটাকে যদি তুমি বার করে দিতে পারো, তার জন্য তোমার যে পরিমাণ এনার্জি দরকার হবে, সেটাই হচ্ছে তোমার আয়নায়ন এনথালপি। আমরা দেখব যে প্রথমে গ্রুপ 14 এর থেকে গ্রুপ
15 আমার আয়োনাইজেশন এনার্জি কম হবে না বেশি হবে? অর্থাৎ এখানে ইলেকট্রন বার করতে তোমাকে কি বেশি এনার্জি দিতে হবে না কম এনার্জি দিতে হবে? তো এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে আমার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns2np3, আর এদের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি ns2np2। তো তাহলে আমরা কি বলতে পারি দেখো, তো তাহলে আমরা বলতে পারি যে এদের ক্ষেত্রে যেহেতু বেশি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ রয়েছে, সেটা আমরা আগেই বলেছি যে এই কারণেই তো আমার দেখলাম যে এদের তুলনায় এদের ব্যাসার্ধ কম, যেহেতু এরা বেশি নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করছে, দিয়ে তারপরে এদের যে রেডিয়াসটা থাকছে সেটা কম হয়ে যাচ্ছে, তার কারণে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দ্বারা তীব্রভাবে আকর্ষিত হচ্ছে বেশি। তো যেহেতু এরা নিউক্লিয়াসের দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়ে আছে, এদেরকে যদি তুমি বের করে দিতে চাও তোমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে, তাই না? তো তার জন্য এদের এনার্জি যেহেতু বেশি দিতে হবে, এদের আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি। আবার এদের তুলনায় যদি তোমরা গ্রুপ 16 এর ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে তাহলে কি হবে, এদের ক্ষেত্রে তো আরো বেশি তীব্রভাবে আকর্ষিত, তাই না? তাহলে এদের ক্ষেত্রে তাহলে আয়োনাইজেশন যে এনার্জি সেটা আরো বেশি হবে। সরি, এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে তো ns2np4, তার ফলে কি এরা আরো বেশিভাবে আকর্ষিত হয়ে রয়েছে নিউক্লিয়াসের দ্বারা, তার ফলে এদের যে আয়োনাইজেশন এনার্জি সেটা আরো অনেক বেশি হবে। আবার এর থেকে গ্রুপ 17 এর আয়োনাইজেশন এনার্জি আরো বেশি হবে। ওকে, সুতরাং আমরা যদি কোনো একটা পর্যায়ে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যদি আমরা মুভ করি, আমরা কি দেখব যে আমার আয়োনাইজেশন এনার্জি বাড়ছে। কেন? ডিউ টু ইনক্রিজ ইন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। যেহেতু আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয় বল এক্সপিরিয়েন্সড বাই বহিস্থ কক্ষপথের ইলেকট্রন, সেগুলো যেহেতু আমার বাড়ছে, দ্যাট ইজ ওয়াই আমার আয়োনাইজেশন এনথালপি বা আইই যেটাকে আমরা বলি আয়োনাইজেশন এনার্জি, সেটা আমার বাড়ছে। আর একটা যেটা ট্রেন্ড আমরা দেখবো সেটা হচ্ছে এই ডাউন দা গ্রুপ, ওপর থেকে নিচে গেলে আমার আয়োনাইজেশন এনার্জি বাড়ে না কমে। তো তার এক্সপ্লেনেশন দেখো, আমরা তড়িৎ ঋণাত্মকতা দিয়ে দিতে পারি যে ওপর থেকে নিচে আমার কি হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে বলো, তড়িৎ ঋণাত্মকতা আমার কমে যাচ্ছে। তো তড়িৎ ঋণাত্মকতা যদি আমার ওপরে যদি বেশি হয়, তার মানে কি, তার মানে এই যে ইলেকট্রনগুলো সেটা আমার নিউক্লিয়াসের দ্বারা বেশি তীব্রভাবে আকর্ষিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইলেকট্রনগুলো সেগুলোকে বার করার জন্য আমাকে বেশি এনার্জি দিতে হবে, তাই না? তো বেশি এনার্জি যদি দিতে হয়, তার মানে এর ক্ষেত্রে আমার আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি হবে, আর এর ক্ষেত্রে তার থেকে কম এনার্জি দিতে হবে। এই করতে করতে যত আমরা নিচের দিকে যাচ্ছি, তত যেহেতু আমার পরমাণুর সাইজ যেহেতু বেড়ে যাচ্ছে, তো তত দূরের ইলেকট্রনকে আমাকে বার করতে হবে, তাই না? এর ক্ষেত্রে আমি তো নিশ্চয়ই এখানে যেরকম 2p ইলেকট্রন বার করেছি, এখানে তো 2p ইলেকট্রন বার করবো না, এখানে তো আমি 6p ইলেকট্রন বার করবো, তাই না? তো 6p অনেক দূরের আছে, তো সেই জন্য ওটার যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স অনেক কম করছে, তো ওটাকে আমি ইজিলি বার করে দিতে পারবো। সুতরাং এর ক্ষেত্রে আমার আয়োনাইজেশন এনার্জি কি হবে, সবচেয়ে কম লাগবে। সুতরাং আমার আয়োনাইজেশন এনার্জি ট্রেন্ডটা কিরকম হবে, আমার নাইট্রোজেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আয়োনাইজেশন এনার্জি হবে, তারপরে আমার পি, তারপরে আমার এস, এরকম ভাবে আমার ডিক্রিজিং অর্ডারে চলতে থাকবে। ওকে, আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে এই যে আয়োনাইজেশন এনার্জি, সেটা একটা কেন, আমি তো অনেকগুলো ইলেকট্রন বার করতে পারি না। এখানে আমার সর্ববহিস্থ কক্ষপথে এই 2s টা যদি বাদ দিয়ে দিই, আমাদের এখানে 3pর ক্ষেত্রে 2p বা 3pর ক্ষেত্রে আমার, তার মানে npর ক্ষেত্রে আমার 3টে ইলেকট্রন আমি বার করতে পারি। সুতরাং আমার এক্ষেত্রে আমার 3 ধরনের আয়োনাইজেশন এনার্জি হতে পারে, ডেল্টা H1, ডেল্টা H2, ডেল্টা H3। তো তোমরা একটা কথা বলো যে কার এর অর্ডারটা কি হবে। প্রথমে যদি আমরা দেখি, আমার একটা নিউট্রাল মৌল থেকে আমার একটা পজিটিভলি চার্জ মৌল হচ্ছে, তারপরেরটা যদি এটা, তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে আমার ডেল্টা H1। ওকে, এর পরেরটা কি হবে, এর পরেরটায় যদি আমার M প্লাস থেকে, তখন কি হবে M2 প্লাস আর একটা ইলেকট্রন। কেন একটা ইলেকট্রন, কেন, কারণ একটা ইলেকট্রন অলরেডি বেরিয়ে গেছে। তো এটাকে আমি কি লিখবো, এটাকে আমি লিখবো হচ্ছে ডেল্টা H2। ওকে, তারপরেরটা কি আছে, তারপরেরটা সিমিলারলি আমরা লিখবো যে ডেল্টা H3, যেখানে আমি পাবো যে M3 প্লাস, তাই না? তো এই যে আমার ডেল্টা H1, 2, 3 যে আছে, তাহলে এদের এনার্জির অর্ডারটা কি হবে। দেখো, আমার একটা নিউট্রাল থেকে পজিটিভ হওয়ার জন্য যত এনার্জি দিতে হচ্ছে, তুমি একটা পজিটিভ চার্জ একটা এলিমেন্ট আছে, তার মানে এখানে অলরেডি ইলেকট্রনের ঘাটতি আছে, সেখান থেকে যদি তুমি আবার ইলেকট্রন বার করতে যাও, তোমাকে নিশ্চয়ই আরো বেশি এনার্জি দিতে হবে। আর এর ক্ষেত্রে তো আরো বেশি ইলেকট্রন, যেহেতু এর ক্ষেত্রে যেহেতু জিনিসটা পজিটিভলি চার্জ হয়ে আছে, ডাই পজিটিভ ক্যাটায়ন যেহেতু হয়ে আছে, সুতরাং এর ক্ষেত্রে যদি তুমি ইলেকট্রন বার করতে চাও, তোমাকে আরো এক্সট্রা এনার্জি দিতে হবে। সুতরাং এদের অর্ডারটা আমরা কিরকম ভাবে লিখতে পারি, আমার সবচেয়ে কম এনার্জি দরকার H1 এর ক্ষেত্রে,
তার থেকে বেশি এনার্জি দিতে হবে আমাকে ডেল্টা H2 তে, সেকেন্ড আয়োনাইজেশন এনথালপিতে, এবং থার্ড আয়োনাইজেশনে আমাকে ম্যাক্সিমাম এনার্জি দিতে হবে, তাই না? তো সুতরাং এই অর্ডারটা আর এই অর্ডারটা তোমরা কিন্তু মনে রেখে দেবে, তার কারণ এগুলো কিন্তু এক্সামে আসতে পারে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা দেখলাম যে পি ব্লক এলিমেন্টস এর আন্ডারে গ্রুপ 15 এর যে মৌলগুলো আছে তাদের ভৌত ধর্মগুলো কিরকম হবে। এর পরের পার্টে আমরা দেখব যে এই সমস্ত মৌলগুলোর রাসায়নিক ধর্ম কি হবে, অর্থাৎ এরা কিরম ভাবে রিয়াকশন করছে, কোন কোন রিয়াকশন করছে, কোন কোন রিয়াকশন করছে না, কেন করছে না, এগুলো আমি তোমাদেরকে ডিটেইলে পড়িয়ে দেবো। আর তারপর আমরা ধরবো অর্গানিকের ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন। ওকে, একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আমার করার আছে, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও যেরকম আসছে সেরকম তো আসবেই, বরং এরপর থেকে আরও রেগুলারলি, আরও ফ্রিকোয়েন্টলি আমি ভিডিও তোমাদের জন্য আপলোড করতে থাকবো। তবে অনেকে দেখছি আমাকে কমেন্ট বক্সে মেনশন করে বলছো যে এইচএস এর জন্য আলাদা করে কমপ্লিট সাজেশন করে দিতে, আবার অনেকে বলছো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা নিটের জন্য আলাদা করে কেমিস্ট্রির ক্লাস নিতে। তো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই ফর্মটা অবশ্যই করে ফিল আপ করে দিও। আমি তারপর তোমাদের সঙ্গে পার্সোনালি রিচ আউট করব, আর তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুসারে আমি ফুলফিল করার চেষ্টা করব। ওকে, আর তোমরা তো জানোই যে আমার ভিডিও বানানো হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গেই আপলোড করে দিই, সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই যাতে তোমরা দেখে নিতে পারো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।